বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবারে বিজেপি 1 লক্ষের বেশি ভোট পাবে। আইন শৃঙ্খলা বলে কিছু নেই, অপশাসন চলছে, খুন ধর্ষণ থেকে আরম্ভ করে দুর্নীতি চরম পর্যায়ে। তো আমরা ক্ষমতায় আসিনি, তা সত্ত্বেও যতটা ডেভেলপমেন্ট করা করেছি। এই এসআইআর ইস্যু এবারে নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? তো মমতা ব্যানার্জির জন্য এসআইআর খুব বড় ইস্যু হয়ে গেছে। ফলস ভোট, অনুপ্রবেশকারী ভোট, মৃত মানুষের ভোট, তার কেন্দ্রেই 50,000 নাম বাদ গেছে, আরও যেতে পারে। এখানে দলের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়। পালিয়ে যাওয়ার রাস্তা নেই তো, এই প্রকৃতির সঙ্গে লড়াই করে আপনাকে লড়তে হবে। বিরোধী প্রার্থী আপনার বিরুদ্ধে যিনি রয়েছে, কেন খড়গপুরের মানুষ বিজেপির সঙ্গে আছে আর দিলীপ ঘোষকে ভালো করে জানে। রিঙ্কুদি প্রার্থী হতে না পেরে তার একটা ক্ষোভ তৈরি হয়েছে। যারা অনেকে নিজেকে আগে থেকে এমএলএ ভেবে নিয়েছেন তাদের খুব কষ্ট হয়েছে। কিন্তু অভয়ার মা তিনি নিজে পানিহাটি থেকে প্রার্থী হতে চাইছেন বিজেপির প্রতীকে। তো রাজনীতিক লড়াই করে একে সরাতে হবে যদি ন্যায় পেতে হয়, সেই জন্য হয়তো উনি ঠিক করেছেন। একজন মন্ত্রী রাস্তায় গুন্ডা নিয়ে দাঁড়িয়ে গাড়ি ভাঙছে আমাদের ঢিল মেরে। এবার নির্বাচন তো সরকার গড়ার নির্বাচন। আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তার সময় বলা যেতে পারে রাজ্যে বিজেপির উত্থান, এবং গত বিধানসভা নির্বাচনে 3 থেকে 77-এ পৌঁছয় বিজেপির বিধায়ক সংখ্যা। আমাদের সঙ্গে রয়েছেন খড়গপুর সদরের বিজেপির প্রার্থী, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আমরা কথা বলব। দিলীপদা, প্রথমেই অনেক স্বাগত আমাদের চ্যানেলে। এবারের লড়াই কতটা কঠিন? সবসময় লড়াই কঠিন, লড়াই জিততে হয়। বিজেপি পশ্চিমবাংলাতে খুব ছোট অবস্থায় ছিল, সেখান থেকে লড়াই করে আমাকে পার্টি বাড়িয়েছি। নির্বাচন লড়ে আমরা জিতিয়েছি সমস্ত স্তরে। লড়ার অভিজ্ঞতা হয়ে গেছে, সংগঠনও শক্তিশালী। বহু যুবক কার্যকর্তার বহু লোক আমাদের পার্টিতে যুক্ত হয়েছেন। প্রত্যেক ইলেকশনে অভিজ্ঞতা সঞ্চয় করছি, প্রত্যেক ইলেকশনে এগোচ্ছি। তো এবার নির্বাচন তো সরকার গড়ার নির্বাচন, পরিবর্তন নির্বাচন, সেইভাবেই প্রস্তুতি চলছে। দিলীপদা, প্রচারের ক্ষেত্রে কোন কোন ইস্যুগুলোকে আপনি এই মুহূর্তে সামনে নিয়ে যাচ্ছেন সাধারণ মানুষের কাছে? দেখুন, সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে ইস্যুগুলো সেগুলোই আছে কমন। খড়গপুর টাউন হিসাবে পুরনো টাউন, তার কিছু অন্য সমস্যা আছে এই পর্যন্ত। নাহলে এখানে দেখুন আইন শৃঙ্খলা বলে কিছু নেই, অপশাসন চলছে, খুন ধর্ষণ থেকে আরম্ভ করে দুর্নীতি চরম পর্যায়ে। তাই মানুষ আজকে পরিবর্তনের কথা ভাবছে। খড়গপুর পুরনো শহর, এখানে রেল এলাকা আছে, এই সমস্যা আছে। বহু জায়গায় এনক্রোচমেন্ট এলাকা 50 বছর ধরে লোকে আছে, তাদের আলাদা সমস্যা। জল নেই, বিদ্যুৎ নেই, রাস্তাঘাট ড্রেনের ব্যবস্থা নেই। মিউনিসিপ্যালিটি নামে আছে, সেখানেও সাধারণ নাগরিক সুবিধার সমস্যা আছে। উপর থেকে অপশাসনের জন্য গুন্ডারাজ, মাফিয়ারাজ আছে এখানে। মানুষ চিন্তায় টেনশনে থাকে, তাই বারবার বিজেপিকে জেতায়। তো আমরা ক্ষমতায় আসিনি, তা সত্ত্বেও যতটা ডেভেলপমেন্ট করা করেছি। এবারে বিজেপি ক্ষমতায় আসবে এবং এখানকার মানুষকে একটা সুশাসন দেবো, মানুষ নিশ্চিন্তে থাকতে পারবে, সেটা একটা আমাদের প্রতিশ্রুতি। এসআইআর ইস্যু, যেটা নিয়ে বারবার বিরোধীদের তরফ থেকে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রচার করা হচ্ছে বিভিন্ন রকম, যে ইচ্ছে করে মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে ইত্যাদি ইত্যাদি। এই এসআইআর ইস্যু এবারে নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করছেন? এসআইআর কোনো ইস্যু হতে পারে না। তো এসআইআর সারা ভারতবর্ষে হয়, বারবার 12তম বার হচ্ছে। কিন্তু মমতা ব্যানার্জির জন্য এসআইআর খুব বড় ইস্যু হয়ে গেছে, কারণ তার কেন্দ্রেই 50,000 নাম বাদ গেছে, আরও যেতে পারে। তো যে ভোটে উনি একদিন জিতে এসছেন, এখানে রাজ করেছেন, 3 বার ক্ষমতায় এসছেন, বেশিরভাগই ফলস ভোট, অনুপ্রবেশকারী ভোট, সেগুলো বাদ যাচ্ছে। মৃত মানুষের ভোট, সেটাও প্রায় 25 লক্ষ গেছে। সেই ভোটটা ওনারা লুট করতেন, সেটা পারবেন না, তাই আজকে টেনশনে আছেন। আজকে বলেছেন যে কাউন্টিংয়ে গণ্ডগোল হতে পারে, তো একদিন তো কাউন্টিংয়ে ওনারাই গণ্ডগোল করতেন, লুটপাট করতেন। আজকে উল্টো বলছেন কেন? কারণ যে ভোটটা ফলস ভোট মেরে জিতে যেতেন বা গায়ের জোর করতেন, না গুন্ডা পাবেন, না সেই পুলিশ অফিসার পাবেন, আর না সে ফলস ভোট পাবেন। তাই জিতা খুব মুশকিল হয়ে যাবে। সেজন্য নিজে শুরু করে দিয়েছেন ভবানীপুরে, আটকে আছেন ওখানে, এবং আমরা ওনাকে আটকেই রাখবো। বিরোধী প্রার্থী আপনার বিরুদ্ধে যিনি রয়েছেন তার সম্পর্কে কিছু বলবেন? আমি এখানে 2বার নির্বাচন লড়েছি, জিতেছি, এবং পশ্চিমবাংলার সবচেয়ে বড় নেতাদের বিরুদ্ধে জিতেছি। মানুষ জিতিয়েছে। আমাদের শ্রদ্ধেয় চাচাজি জ্ঞান সিং সোনপালের বিরুদ্ধে আমি লড়তে এসেছিলাম, প্রথম মানুষ আমাকে জিতিয়েছে। তিনি 7 বারের বিধায়ক ছিলেন। পরে মানুষ ভূঁইয়াও খুব বড় নেতা, কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, মন্ত্রী, ব্যক্তিগত জীবনেও ডাক্তার, প্রতিষ্ঠিত। আমি তার সামনে কিছু নেই, কিন্তু লোকসভায় তার বিরুদ্ধে আমি জিতেছি, এবং খড়গপুরের মানুষ ওকে যে ভোট দেয় তার ডবলের বেশি ভোট আমাকে দিয়েছিল। সেজন্য খড়গপুরের মানুষ বিজেপির সঙ্গে আছে আর দিলীপ ঘোষকে ভালো করে জানে। আমি 10 বছর ধরে লাগাতার এখানেই আছি, সুখ দুঃখে সবসময় সাধারণ মানুষের বাড়ির সঙ্গে সম্পর্ক আমার।
তো সেভাবে লড়াই লড়ছি আমরা, নতুন করে লড়তে হবে না, কিন্তু মানুষের যে সমস্যাগুলো আছে সেটা আমরা সমাধান করব, সেই প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছি। একটা জিনিস দিলীপদা, যে একদম সামনের সারি থেকে আপনি নেতৃত্ব দিয়েছেন, মাঝখানে দলের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়, আবার সেটা মেটে। এই যে ফিরে আসার লড়াইটা কিভাবে দেখছেন? সব সময় ফিরে আসার লড়াই লড়তে হয়, নিজের জায়গা ধরে রাখা, এগোনো, এটাই রাজনীতি। আমাকে পার্টি যখন যে কাজ দিয়েছে ছোট বড় আমি করার চেষ্টা করেছি, সফলতা এসছে, কোথাও কোথাও আসেনি। তো সর্বোচ্চ স্তরের দায়িত্ব এখানে আমাকে দিয়েছে, সর্বভারতীয় দিয়েছে, আমি সেটা করার চেষ্টা করেছি। পরে গত 2 বছর ধরে আমার উপরে পার্টির কোনো দায়িত্ব নাই, আমি প্রতিনিধিও নাই। তা সত্ত্বেও পার্টির সাধারণ কর্মী হিসেবে সাধারণ কর্মীদের সঙ্গে থেকেছি, কাজ করেছি। আবার এবারে পরিবর্তন নির্বাচনে সবাইকে কাজে লাগানো হয়েছে, দিলীপ ঘোষকেও ক্যান্ডিডেট করা হয়েছে। আমি এখান থেকে ভালো ভোটে জিতে আর বিধায়ক যেমন উপহার দেবো, সেরকম আমাদের যে পরিবর্তনের নির্বাচন তাকে সফল করার জন্য লড়ছি। দিলীপদা, সুকান্ত মজুমদার আপনার পরে রাজ্য সভাপতি হন, অন্যদিকে আপনার সময় বিরোধী দলনেতার দায়িত্ব পান শুভেন্দু অধিকারী। এই দুজনের সম্পর্কে আপনার মূল্যায়ন? না, দুজনেই যুবক আছেন, আমার চেয়ে তো বয়সে কম। পার্টি তাদেরকে সামনে নিয়ে এসে দুজনে নিজের জায়গায় কাজ করেছেন। আর সফলতা বিফলতা সব কাজে থাকেই। এটা ঠিক যে একটা সময়ের পরে আমরা অনেকটা ডিক্রিজ করেছি, বিজেপির যে গতি ছিল, ভোট ছিল, তাদের কিছু কম এসছে, আর আসতেই থাকে, এটা আপ ডাউন, সবসময় সমান চলে না। কিন্তু পুরনো যে টিম আমাদের বহু কার্যকর্তা যুবকরা ছিলেন, তারা আছেন, নতুন নতুন লোক আরও এসছেন, আসবেনও। সবাইকে নিয়ে এখন বিরাট বড় সংসার আমাদের, সেজন্য আমরা বড় টার্গেট নিয়েছি। আর এদের সবাইকে নিয়ে আমরা এগিয়ে, তার সঙ্গে আমরাও আছি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু যে ঘটনাটাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়, দীঘার মন্দিরে, জগন্নাথ মন্দিরে আপনার যাওয়া নিয়ে, আপনি কি মনে করেন যে আপনি যে গেছিলেন সেটার জন্য যে দূরত্ব তৈরি হয়েছিল, সেটা আপনার যাওয়াটা ঠিক হয়েছিল? আমি কারোর দূরত্ব বা পার্শ্ববর্তী হওয়ার জন্য যাইনি। মন্দিরে ভগবানের সবাই যায়, আমি যাই, এটা আমার স্বাভাবিক প্রকৃতি। যারা লোক দেখানোর জন্য মন্দিরে যান তার কাছে সমস্যা, দিলীপ ঘোষের কিছু সমস্যা নেই। আর খড়গপুরে 10 বছর ধরে আছি, ডান দিক বাঁ দিক ঘুরলে আপনি মন্দির দেখবেন মোড়ে মোড়ে, বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন ঠাকুরের, আমি প্রতিনিয়ত যাই, এটা আমার অভ্যাস। সেই জন্য মন্দিরে গেছি বলে খারাপ হয়ে গেলাম, ভালো হয়ে গেলাম যারা মনে করে, আমি মনে করি না। মন্দিরে গেলে বহু লোকের সঙ্গে দেখা হয়, কথাও হয়, সেই জন্যই আমরা মন্দিরে যাই। মন্দির হচ্ছে ভারতবর্ষের সংস্কৃতির শক্তি কেন্দ্র। মন্দির নূতন হবে, লোক যাবে, কে করলো কেউ মনে রাখবে না। তো তাতে যেন কারো এই সমস্যা, আমার কিছু করার নেই। আমি তো ডাক পেয়েছি, ভগবানের কাছে গেছি, আগামী দিনেও যাব। দিলীপদা, 2021-এ আপনার নেতৃত্বে লড়াই, এবারে 2026-এ শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে লড়াই। আপনি শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি হিসেবে আপনার মূল্যায়ন, আপনি একজন প্রাক্তন রাজ্য সভাপতি। পার্টিতে পুরনো নেতাদের মধ্যে সক্রিয় যারা আছেন তার মধ্যে শ্রমিকদের একজন, আমার চেয়েও পুরনো। তার জায়গায় আমি এসেছিলাম মহামন্ত্রী হিসাবে, তিনি হয়েছেন, তো আমরা খুশি হয়েছি যেন উনি অনেককে চেনেন প্রথম থেকে, পার্টির যে ইতিহাস সংগ্রাম সেটাও জানেন। হ্যাঁ, মাঝখানে পার্টি গত 10 বছরে খুব বিস্তার লাভ করেছে, আমরা লাভও পেয়েছি নির্বাচনে। তো সেই জন্য এখন আবার কী আছে, বিভিন্ন পার্টি থেকে লোকেরা এসেছেন, অনেক বড় হয়ে গেছে। তো পুরনো একজন অভিজ্ঞ ব্যক্তি থাকলে এদের সবাইকে নিয়ে চলার সুবিধা হবে, সেই জন্য পার্টি ওনাকে দায়িত্ব দিয়েছে। দিলীপদা, ব্রিগেডের মঞ্চে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী আলাদা করে আপনাকে সময় দিয়েছে এবং মিষ্টি খাওয়ানোর কথা বলেছে, কবে খাওয়াবেন? অনেকদিন পরে দেখা হলো প্রধানমন্ত্রীর সঙ্গে, আমার বিয়ে হওয়ার পরে দেখা হয়নি, তাই উনি মজাও করলেন, বললেন যে তুমি মিষ্টি খাওয়ালে না। আমি বলেছি ইলেকশন হয়ে যাক, তারপর মিষ্টি খাওয়া হবে। দিলীপদা, একটা জিনিস দেখছি যে রিঙ্কুদি প্রার্থী হতে না পেরে তার একটা ক্ষোভ তৈরি হয়েছে, তিনি বলছেন যে আমি আর রাজনীতিতে থাকবো না, আপনি কিছু বলবেন? অনেকেরই মনে ক্ষোভ হয়, অনেকে আবার লাফালাফি করে, ভাঙাভাঙি করে। রাজনীতির এটা নতুন কিছু নয়। যারা অনেকে নিজেকে আগে থেকে এমএলএ ভেবে নিয়েছেন তাদের খুব কষ্ট হয়েছে। রাজনীতি এবং নির্বাচনটা তো সহজ নয়, শিখতে হয়, জানতে হয়, অভিজ্ঞতা সঞ্চয় করতে হয়। পার্টিও দেখে যে সত্যি সত্যি কতটা নিষ্ঠাবান বা জেতার সম্ভাবনা আছে কিনা, তারপর টিকিট দেয়। তো সাময়িক ক্ষোভ বিক্ষোভ অনেকেই দেখান, তিনি একজন পার্টির কর্মী, তার মনে হয়েছে দেখিয়েছেন। আমার মনে হয় সবাই আবার পার্টির কাজে লাগবে। দিলীপদা, অভয়ার মা তিনি নিজে পানিহাটি থেকে প্রার্থী হতে চাইছেন বিজেপির প্রতীকে, এই বিষয়টা আপনি কিরমভাবে দেখছেন? ওনারা যেভাবে লড়াই দিয়েছেন আরজি করের ঘটনার বিরুদ্ধে দোষীদের সাজা দেওয়ার জন্য, সেটা হয়নি। সমাজ ওনার সঙ্গে ছিল, সব পার্টিরাও ছিল, হয়নি। তো উনি ভেবেছেন যে এই সরকার কিছু করবে না, এত বড় অপরাধের সাজা দেবে না। আর রাজনীতিকভাবেই মোটিভেটেড সব হচ্ছে, বাঁচানো হচ্ছে। তো রাজনীতিক লড়াই করে একে সরাতে হবে যাতে ন্যায় পেতে হয়, সেই জন্য হয়তো উনি ঠিক করেছেন, এটা ওনার অধিকার আছে করার। দিলীপদা, আমরা দেখলাম কয়েকদিন আগেও দেখেছি
আপনি এসেই প্রথমে লাঠি খেলা, প্রথমে এক হাতে তারপর দু হাতে লাঠি খেলা, এই বয়সেও যেভাবে আপনি ফিটনেস, সকালবেলায় 5টায় ওঠাই ফিটনেস, এই মন্ত্রটা কোত্থেকে পান? এটা আজকে নয়, আমি ছোটোবেলা থেকেই খেলাধুলা করা, আরএসএসের শাখায় যাওয়া, যোগাসন প্রাণায়াম ব্যায়াম করা, লাঠি ফাটি তখনই শিখেছি। তো সুযোগ হলে রামনবমীতে আমাদের এখানে খড়গপুরে আখড়া বেড়ায়, খুব বিখ্যাত, বহু বছর ধরে সবাই মিলে নেমে পড়ে, আমরাও নামি, একটু শক্তি প্রদর্শন হয় রামচন্দ্রের সামনে, হনুমানজির সামনে। সেই পরম্পরাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আর এটা প্রতিনিয়ত প্র্যাকটিসের ফলে শরীর স্বাস্থ্য ঠিক রাখার চেষ্টা আমি সবসময় করি। নির্বাচন আসছে এবং গরমটাও বাড়ছে সেই অর্থে, এবং খড়গপুরে গরম আরও বেশি মারাত্মক, সেখানে দাঁড়িয়ে ডায়েট বা সেই ধরনের কিছু ভাবনা চিন্তা? 24-এর ইলেকশানে লোকসভার সময় সবচেয়ে বেশি টেম্পারেচার দেশের মধ্যে 48 ডিগ্রি পার হয়ে গেছিলো আমাদের খড়গপুরে এখানে, এবং আমি বর্ধমানে ছিলাম, সেখানেও পানাগাড়েতে হয়েছিল। তো আমার অভ্যাস আছে গরমের সময় নির্বাচন লড়া করা, কিন্তু সাবধান থাকতে হয়, জল টল খাও, রুদ্রে তো রোড শো 1-2 ঘন্টা করতে হয়, সাবধান থাকা, যত সাধারণ খাওয়া দাওয়া করি, ডাল ভাত সবজি বা এই ধরনের ফল টল খেলাম, পান্তা খেলাম রাত্রেবেলা, যাতে শরীর শান্ত থাকে, আমরা এইভাবে অভ্যস্ত। তো একটু জল খেতে হয়, সতর্ক থাকতে হয়, মাথায় পাগড়ি টুপি পরে যাতে রোদটা কম লাগে। কিন্তু পালিয়ে যাওয়ার রাস্তা নেই, তো এই প্রকৃতির সঙ্গে লড়াই করে আপনাকে লড়তে হবে। একদিকে প্রতিপক্ষ, একদিকে প্রকৃতি, তার মধ্যে লড়ে জিতে আসতে হবে। আর এটা করেই আসছি। আমার মনে হয় কষ্ট তো হবেই, রোদ বাড়বে, গরম বাড়বে, মাঝে মধ্যে বৃষ্টি হয়, টেম্পারেচার কম আছে, কিন্তু আমাদের প্রচার এখনও শুরু হয়নি। তো প্রচার যখন তুঙ্গে উঠবে, গরমও তুঙ্গে উঠবে। একটা জিনিস আমরা বারবার দেখেছি যে আপনি এমন ধরনের বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেছেন, যেটা নিয়ে বারবার চর্চায় থেকেছে। এই মন্তব্যগুলোর কারণে অনেক সময় বিরোধীদের মারার সেই হুঁশিয়ারিও আপনার গলায় শোনা গেছে। এগুলো কি শুধু কর্মীদেরকে চাঙ্গা করার জন্য, নাকি এর পেছনে কোনো রাজনীতি রয়েছে? সবই আছে। যেখানে গুন্ডারা রাজনীতি করছে লাঠি কাঠি নিয়ে, বম বন্দুক নিয়ে, তার বিরুদ্ধে তাহলে তো রাজনীতি করা যাবে না। তো তাদের সঙ্গে এইভাবে ব্যবহার করতে হবে, দুনিয়াতে একটা নিয়ম। রাম ভগবান কৃষ্ণও তাই করেছেন, সংকীর্তন করেননি, শস্ত্র ধরেছেন। তো সেজন্য আমাদেরকেও যদি এই গুন্ডারাজের বিরুদ্ধে লড়তে হয়, সামনে হাতে পায়ে লড়তে হবে, মুখেও লড়তে হবে, সেটা আমি করেছি বলে আজকে পার্টিটা বেড়েছে। আমরা যতদিন এর প্রতিপক্ষ হিসাবে দাঁড়াতে পারিনি, লোক আমাদের ভোট দেয়নি, কারণ মানুষও চায় এই মহাজঙ্গলরাজ গুন্ডারাজ বিদায় হোক বাংলার থেকে। তো লোকে সেই জন্য সিপিএমকে হারিয়েছিল, কিন্তু সিপিএমের লোক গুন্ডার বলে আবার টিএমসিতে ঢুকে পড়েছে। তো সেই জন্য আমরাও চাইছি এই গুন্ডাদের বিরুদ্ধে লড়াই করে বাংলায় শান্তি আনতে, সুশাসন আনতে। তো তার জন্য যখন যা দরকার, আপনি দেখলেন প্রধানমন্ত্রী সভার দিন একজন মন্ত্রী রাস্তায় গুন্ডা নিয়ে দাঁড়িয়ে গাড়ি ভাঙছে আমাদের ঢিল মেরে। তো আমাদের ছেলেরা যদি লাঠিকাঠি না বেরোতো, তাহলে বাস ফেলে পালিয়ে যেত ওখান থেকে। সেটা করেনি, আমি তাকে ধন্যবাদ জানিয়েছি। দিলীপদা, শেষ প্রশ্ন, জেতার ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী? যতবার দাঁড়িয়েছি খড়গপুরে আমি জিতেছি, এখানকার মানুষ আমাকে জিতিয়েছেন, আমার আশা এবারেও আশীর্বাদ পাবো। তবে আমরা একটু টার্গেটটা বেশি রেখেছি, এখনও পর্যন্ত খড়গপুরে 1 লাখ ভোট পাইনি, এবারে বিজেপি 1 লক্ষের বেশি ভোট পাবে, এটা আমাদের টার্গেট। আমরা কথা বললাম দিলীপ ঘোষের সঙ্গে, এবং তিনি যেমনটা বললেন, একদিকে প্রতিপক্ষ, অন্যদিকে প্রকৃতি, তার বিরুদ্ধে লড়াই করে জেতার ব্যাপারে কিন্তু যথেষ্টই আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ। খড়গপুর থেকে ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, কেটিভি বাংলা।